on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? And what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? আর তাতেই এই অবস্থা। আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। দৌড়ে বাস স্ট্যান্ডের শেডের তলায় সে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ছাঁটে পরনের সালোয়ারটা প্রায় ভিজে গেছে। পুরো গাটা ঠান্ডায় শিরশির করছে। একটা দুটো ট্যাক্সি সামনে এসে দাঁড়িয়ে তার আপাদমস্তক নিরীক্ষণ করে জিজ্ঞাসা করছে, কোথায় যাবেন ম্যাডাম? চলুন পৌঁছে দিই। সে হেসে প্রত্যাখ্যান করছে। এতদিন সে এই কলকাতার বুকে একা একা চষে বেরিয়েছে, কিন্তু কোনো দিনও আজকের মতো এমন অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি তাকে। আজ ভীষণ ভয় করছে তার, তবুও মুখে হাসি এনে শক্তভাবে পরিস্থিতির মোকাবিলা করে যাচ্ছে সে। হঠাৎ সামনে একটা গাড়ি এসে সজোরে ব্রেক করে। আরে অহল্যা না, তুই এখানে এত রাত্রে এভাবে দাঁড়িয়ে আছিস? কোথাও যাবি নাকি? গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে কথা বলা সামনে ব্যক্তিটির দিকে সে পূর্ণভাবে তাকায়। গাড়ির ভিতরে ভদ্রলোক তখন নেমে বাইরে অহল্যার কাছে চলে এসেছে। কিছুক্ষণ কাটাবার পর মুখে একটা চেনা হাসি ফুটে ওঠে অহল্যার। পুরন্দরদা, তুমি? যাক, তাহলে চিনতে পেরেছিস। এমন ভাবে ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকালি, আমি ভাবলাম তুই বুঝি আমাকে চিনতে পারিসনি। না, অনেকদিন পর তোমাকে দেখলাম তো তাই। তাছাড়া আমি শুনেছিলাম তুমি দিল্লিতে পার্মানেন্টভাবে চলে গেছো, ওখানেই চাকরি করছো। তাই এখন এখানে তোমাকে দেখে একটু চমকে গিয়েছিলাম, এই আর কি। অহল্যা বলে, হ্যাঁ, আমি বর্তমানে দিল্লিতেই থাকি। এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম। কাল দুপুরের ফ্লাইটেই আবার ফিরে যাব। যাক, গাড়িতে উঠে আয়, যেখানে যাবি পৌঁছে দেব, আর গল্পও হবে। না না পুরন্দরদা, তোমাকে কষ্ট করতে হবে না, আমি ঢাকুরিয়া বাসে বা ট্যাক্সিতে করে চলে যাব। কি যে বলিস অহল্যা, তোর মতো সুন্দরী একটা মেয়ে এত রাত্রে এমন আধভেজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছিস, এটা একদম ভালো দেখায় না। আমি তোকে এভাবে রেখে যেতে পারি না। উঠে আয় গাড়িতে, যেতে যেতে কথা হবে। পুরন্দরদার কথায় আর আপত্তি করে না অহল্যা।
হাজার হোক পুরন্দরদা তার অতি পরিচিত। তাদের পাড়ায় পাশের বাড়িতে ভাড়া থাকত পুরন্দরদার পরিবার। সেখান থেকেই তাদের দুই পরিবারের মধ্যে সখ্যতা। প্রায় 5 বছর পুরন্দরদারা তাদের পাড়ায় ছিল। তাদের বাড়িতে পুরন্দরদার ছিল অবাধ যাতায়াত। সপ্তাহে 3 দিন তাদের বাড়িতে তার বাবার কাছে অঙ্ক করতে আসতো পুরন্দরদা। সেই পুরন্দরদার সঙ্গে গাড়ির পিছনের সিটে উঠে বসে অহল্যা। পুরন্দরদা পরিচয় করিয়ে দেয়। সামনের সিটে যে গাড়ি চালাচ্ছে সে আমার বন্ধু দশানন, ও পাশের সিটে বসে আছে আমার বন্ধু রণবিজয়। আমরা 3 বন্ধু আজ পাবে একটু মস্তি করতে গিয়েছিলাম, আর এই হলো অহল্যা, আমার বিশেষ পরিচিতা। অহল্যা সংকুচিত হয়ে হাত জোড় করে সামনের সিটে দুজনকে নমস্কার করে। পুরন্দরদার 2 বন্ধু যখন তাদের নেশালো 2 চোখ দিয়ে অহল্যাকে গিলছে, এদের দৃষ্টি থেকে অহল্যার শরীর বেয়ে ঘাম ঝরে পড়ে। রাত্রি প্রায় 12টা বাজে। অহল্যা এখনো ফেরেনি। বাড়িতে ভীষণ ছটফট করে গৌতম ও তার বাবা মা। অহল্যার ফোনটাও সুইচ অফ দেখাচ্ছে। অফিসের ফোনে ফোন করে গৌতম। ফোন রিং হয়ে হয়ে কেটে যায়। এরপর অহল্যার কলিগদের একের পর এক ফোন করে সে। সবাই তাকে জানায় অহল্যা রাত্রি 9:30 নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছে। দুশ্চিন্তায় সারা রাত বিনিদ্র কাটে তাদের। ভোর প্রায় 4টের দিকে থানায় পৌঁছে গৌতম, তার বাবা ও অহল্যার বাবা। লোকাল থানার অফিসার সব শুনে ঢুলুঢুলু চোখে বলেন, দেখুন, আপনার বউ রাত্রে কোথাও আছে, সকাল হলেই ফিরে আসবে। একটু ধৈর্য ধরে সকাল পর্যন্ত অপেক্ষা করুন না মশাই। আর 24 ঘন্টা না কাটলে মিসিং ডায়েরি করা যাবে না, অপেক্ষা করুন। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গৌতমকে ও অহল্যার বাবা দেবেশবাবুকে। বেলা 8টার দিকে ঠাকুরপুকুর থানা থেকে গৌতমের ফোনে একটা ফোন আসে। সঙ্গে সঙ্গে ঠাকুরপুকুর দৌড়ায় তারা। সেখানে গিয়ে তারা জানতে পারে ঠাকুরপুকুর থানার খালপাড়ের কাছে গতকাল ভোরে একটি মহিলাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাতঃ ভ্রমণকারীরাই প্রথমে মহিলাকে দেখে থানায় খবর দেয়। পরে থানার পুলিশ অফিসাররা গিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মহিলার জ্ঞান ফিরলে জানা যায় ওই মহিলার নাম অহল্যা সেন, স্বামীর নাম গৌতম চৌধুরী। হাসপাতালে বিধ্বস্ত ধর্ষিত অহল্যাকে দেখে পায়ের তলা থেকে মাটি সরে যায় দেবেশবাবু ও গৌতমের। দেবেশবাবু মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। অহল্যাও স্বামীকে বাবাকে কাছে পেয়ে ফোপাতে ফোপাতে গতকাল রাতে দুর্ঘটনার কথা বলে। এরপর চ্যানেলে চ্যানেলে ঠাকুরপুকুরের খালপাড়ের গণধর্ষণ শিরোনামে বারবার ব্রেকিং নিউজ চলতে থাকে টিভিতে। হাসপাতালের সামনে রিপোর্টারদের ভিড় হতে থাকে। সবাই চায় ধর্ষিতাকে একবার দেখতে, তার বয়ান নিতে। বাধ্য হয়ে পুলিশ কড়া পাহারায় অহল্যাকে বাইপাসের একটা বেসরকারি নার্সিংহোমে শিফট করে দেয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গৌতমকে দেবেশবাবুকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছিল আপনারা বলুন, কিভাবে এই ধর্ষণের ঘটনা ঘটল? নির্যাতিতা কি অভিযুক্তদের আগে থেকে চিনতেন? এ বিষয়ে আপনাদের মতামত কি? লোকজনের প্রবল কৌতূহলে গৌতম ওর বাবা মা নিজেদের গৃহবন্দী করে রেখেছে। ওদিকে নার্সিং হোমে একা অহল্যা বিধ্বস্ত শরীর ও মন নিয়ে লড়াই করে চলেছে। বেশ কিছুদিন পর অহল্যাকে নিয়ে বাড়িতে ফিরে তার বাবা মা। গৌতম অবশ্য অহল্যার সঙ্গে দেখা করতে আসেনি। পুলিশ তাদের মতোই তদন্ত করে চলেছে। অহল্যা দোষী হিসেবে যাদের নাম করেছিল, পুলিশ তাদের একজনকেও অ্যারেস্ট করতে পারেনি। কারণ দশানন এবং রণবিজয় দুজনেই বেশ নামি দামি লোক। তাদের কোনো পোস্ট ক্রাইম রেকর্ড নেই। তারা এ শহরের নাম করা শিল্পপতি। আর পুরন্দর তো ততক্ষণে দিল্লিতে। কোর্টে অহল্যার কেসটা ওঠে। তার বিপক্ষ দলের উকিল সমস্ত তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেন। ঘটনার দিন দশানন ও রণবিজয় দুজনের কেউই কলকাতায় ছিলেন না। তারা ব্যবসার কাজে গুজরাট গিয়েছিলেন। পুরন্দর অবশ্য ওই সময় 2 দিন কলকাতাতে এসেছিল। তবে ঘটনার দিন সে রাতে সারা রাত একজন বড় রাজনৈতিক নেতার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিল।
সেখানে তার ভিডিও ফুটেজ আছে। অধিকন্তু বাস স্ট্যান্ডের এক ভিখারি সাক্ষী দেয়, ঘটনার দিন ওই ম্যাডামকে সম্পূর্ণ স্বেচ্ছায় হাসতে হাসতে তার এক বন্ধুর গাড়িতে উঠে চলে যেতে দেখেছে। তবে ওই ম্যাডামের বন্ধু এই তিনজন লোক নয়, সে অন্য একজন লোক ছিল। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্য বিপক্ষে যায় অহল্যার। আদালতে ন্যায় বিচারের প্রতিমূর্তি নারীমূর্তির চোখে কাপড় বেঁধে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর দ্বিতীয় আঘাতটা আসে গৌতমের কাছ থেকে। গৌতমকে অনেক বুঝিয়েছিল, কেঁদেছিল ও বারবার বলেছিল, দেখো আমি তোমাকে বাড়িতে আদালতে যা বলেছি সব সত্যি গৌতম। সে রাত্রে গাড়ির ভিতরে পুরন্দরদা ও তার দুই বন্ধু আমাকে জোর করে ধর্ষণ করে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওদের সঙ্গে পারিনি। পরে ভোর রাত্রে ওরা আমাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। এতে আমার কি দোষ বলো? তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে গৌতম বলে, এই পুরন্দরটাকে তোমার পূর্ব প্রেমিক? আগে আমায় বলনি তো। সে রাত্রে তাহলে তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে ছিলে? অসহায় অহল্যা বলে, বিশ্বাস করো গৌতম, পুরন্দরদা। তাকে সপাটে একটা চড় মেরে গৌতম বলে, বিশ্বাস শব্দটা তোর মতো বিশ্বাসঘাতিনীর মুখে শোভা পায় না। কোন সাহসে রাত্রি 10:30টার সময় পুরন্দরদা নামে তোর ওই দাদার গাড়িতে চেপেছিলিস? বলতে পারিস? সব তো সাজানো নাটক। কোর্টে তো কিছু প্রমাণ হয়নি। যাক, তোর মতো ধর্ষিতা মেয়ের সঙ্গে আমি আর সংসার করব না। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সইটা করে দিস। এরপর আর কিছু বলেনি অহল্যা, চুপচাপ গৌতমের পাঠানো ডিভোর্স পেপারে সই করে দিয়েছিল। দিন দিন সমাজের কটাক্ষ সহ্য করে করে অহল্যা সত্যি মহাকাব্যের অহল্যার মতো পাষাণী হয়ে গিয়েছিল। শরীর থেকে মনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার। রাগ, কান্না, অপমান সব কিছু সহ্য করে করে অত্যন্ত চুপচাপ হয়ে গিয়েছিল সে। বাপের বাড়ির এক কোণে প্রস্তর মূর্তির মতো পড়ে থাকতো। এত ভালো চাকরিটাও ছেড়ে দিয়েছিল। মোটেই বাড়ির বাইরে বের হতো না। সকলের সব সমালোচনা সহ্য করে করে অনুভূতিহীন হয়ে পড়েছিল সে। কান বন্ধ করলেও শুনতে পেত গৌতমের কথাগুলো। চরিত্রহীনা, প্রেমিকের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে রাত কাটিয়ে এসে আবার তাদের উপরই ধর্ষণের আরোপ লাগায়। পাড়া প্রতিবেশীরা বলা বলি করেছে, পুরন্দর ছেলেটা তো ভালো ছিল, এবার হয়তো বছর 5 ছিল, যেমন বুদ্ধিমান তেমনই চরিত্রবান, কত বড় পোস্টে চাকরি করে, আর তার নামে কিনা অপবাদ দিল অহল্যা। আগে তো পুরন্দর ওদের বাড়িতে যেত, হয়তো অহল্যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এতদিন পর কি যে ঘটলো পাড়ায়। তবে মেয়েটার খুব দোষ আছে। এত রাত্রে চাকরি থেকে ফেরা কেন? দরকার হলে চাকরি করবি না, এবার বোঝ ঠেলা। আবার অনেক বন্ধু বান্ধবরাও বলেছে, বরটাও তো ছেড়ে দিল অহল্যাকে। বলি সেই বেচারাই বা এমন নষ্টা মেয়ে নিয়ে ঘর সংসার করবে কেন? পাষাণী অহল্যা বুঝতে পারে না তার কি দোষ ছিল, কিসের দোষে কোন অপরাধে তার সঙ্গে এমনটা হলো। সে তো 3জন লোভী মাংস পিপাসু লোকের জিঘাংসার শিকার। এতে তার অপরাধ কোথায়? আজ সমাজ সংসারের সব লোকজন, তার নিকটাত্মীয়, তার স্বামী, সকলের কাছে সে নষ্টা, ব্রাত্য, ধর্ষিতা। এতে তার অবদান কোথায়? আপাত দৃষ্টিতে সমাজে অনেক উন্নতি ঘটলেও নারী ধর্ষণের ব্যাপারে সমাজ সেই পৌরাণিক যুগেই পড়ে আছে। রামায়ণের অহল্যাকেও বিনা দোষে ধর্ষিতা হয়ে, স্বামীর দ্বারা অপমানিতা, পরিত্যক্তা হয়ে পাষাণীর জীবন কাটাতে হয়েছিল। আর আজকের অহল্যাদেরও তাই করতে হচ্ছে। এখনো সমাজে ধর্ষিতাদের ছবি ভাইরাল হয়। ধর্ষিতাদের মন্তব্য শুনতে, তাকে এক ঝলক দেখতে সবাই উৎসুক থাকে। কিন্তু ধর্ষণকারীরা সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। ধর্ষণকারী হিসেবে তাদের ছবি কোথাও ভাইরাল হয় না, বা তাদেরকে কোথাও জবাবদিহি করতে হয় না। ধর্ষিতা মহিলারা সমাজের চোখে করুণার পাত্রী হয়ে চোরের মতো জীবন ধারণ করে চলে। এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে গেছে। নিত্য নৈমিত্তিক বেড়ে চলা খুন, ঘনধর্ষণ প্রভৃতি ঘটনা প্রবাহে অহল্যার কেসটা ধামাচাপা পড়ে গেছে।
অর্থাৎ মানুষের মন থেকে মুছে যেতে আরম্ভ করেছে। অহল্যাকে ভুলতে বসেছে সবাই। এখন নতুন সেনসেশন, সাবিত্রী, গণধর্ষণ ও মার্ডার কাণ্ড। এখন সাবিত্রীর কেসটা সব পাবলিকের মুখে মুখে ঘুরছে। কেসটার বর্ণনা দিতে গিয়ে নিউজ চ্যানেলের অ্যাঙ্কারদের উৎসাহ উত্তেজনা চোখে পড়ার মতো। পাড়ার রকে, চায়ের দোকানে, চা খেতে খেতে সংবাদপত্রে বড় বড় অক্ষরে ছাপা সাবিত্রীর গণধর্ষণের আলোচনা করতে সবাই মশগুল। বোবা চোখে অহল্যা ভেবে চলে, আর কতদিন এসব দেখতে হবে তাকে? আমাদের এই সমাজ শোধরাবে কবে? কবে সমাজে নারী পুরুষের মধ্যে থেকে এই খাদ্য ও খাদকের সম্পর্কটা সম্পূর্ণ অবলুপ্ত হবে? মেয়ের প্রতি এত অন্যায় অবিচার দেখতে পারে না অহল্যার বাবা দেবেশবাবু। নিম্ন আদালতের বিচারের রায়ের পরিপ্রেক্ষিতে উকিলের পরামর্শ অনুযায়ী হাইকোর্টে অহল্যার ধর্ষণের কেসটা নিয়ে নতুনভাবে পিটিশন দাখিল করেন তিনি। অহল্যা নীরবে সব সই স্বাক্ষর করে দেয়। হাইকোর্টে পুনরায় কেসটা ওঠে। হাইকোর্ট সমস্ত কিছু পর্যবেক্ষণ করে, কেসটার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে, পুনরায় তদন্ত করতে আদেশ দেন। এবার কেসটা তদন্তভার পড়ে সিআইডির হাতে। তরুণ সিআইডি অফিসার রঘুবীর ভট্টাচার্যের হাতে কেসটা তদন্তভার আসে। রঘুবীর ভট্টাচার্য তদন্তভার হাতে নিয়েই ভিকটিম অহল্যার সঙ্গে কথা বলতে চান। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে সিআইডি ভবনে অফিসার রঘুবীর ভট্টাচার্যের কেবিনে আসে সে। অফিসারের সব প্রশ্নের উত্তরে মৃদু স্বরে সে বলে, অফিসার, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত। আমি আগেও যা বলেছি এখনো সেই একই কথা বলবো। নতুন করে আমার কিছু বলার নেই। আপনি আপনার ইচ্ছে মতো তদন্ত করে দেখে নিন। আপনাদের কাছে আমারও নতুন করে কিছু প্রত্যাশা নেই। আপনাদের মতো পুরুষদের, সমাজের সব পুরুষদের আমি এখন ঘৃণা করি। অহল্যার কথায় চমকে ওঠে রঘুবীর। তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়, দেখে চোখের কোলে গাঢ় কালির ছোপ ও শুকনো মুখের এক বিষাদ প্রতিমাকে। অহল্যার কথায় কিছু মনে করেন না রঘুবীর। মেয়েটা যে কি পরিমাণ কষ্ট পেয়েছে তা ভাবতেই নিজের কঠোর মনটা সহানুভূতিতে ভরে যায় তার উপর বিচার ব্যবস্থার প্রহসন। সব মিলিয়ে চরম মানসিক বিপর্যয়ের শিকার অহল্যা। তবে তার কথা শুনে চোয়ালটা শক্ত হয়ে যায় রঘুবীরের। এমনিতে সব ধরনের অপরাধীকে সে ঘৃণা করে, বিশেষত ধর্ষণকারীদের সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু তার হাতও আইনের হাতে বাঁধা। তবুও সে প্রাণপণ চেষ্টা করে এসব ধর্ষণকারীদের আইনের পথে উপযুক্ত সাজা দেওয়ার। এরপর অহল্যার কেসটা নিয়ে উঠে পড়ে লাগে রঘুবীর। টানা 2 মাস অক্লান্ত পরিশ্রম করে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে সিআইডি। 3 জন অপরাধী, দশানন, রণবিজয় এবং পুরন্দরকে অ্যারেস্ট করে আদালতে পেশ করে সে। এরপর প্রায় টানা 8 মাস কেস চলে। হাইকোর্ট সমস্ত প্রমাণ পেয়ে 3 জন অপরাধীকে দোষী সাব্যস্ত করে তাদের 10 বছর করে সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করেন। অনেকদিন পর নৈতিক জয় পায় অহল্যা। সংবাদ মাধ্যমকে ডেকে অহল্যাকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অফিসার রঘুবীর ভট্টাচার্য। সারা দেশে প্রচারিত হয়ে যায় বন্ধু বেশি শয়তান পুরন্দর ও তার 2 বন্ধুর কুকীর্তির কথা। টিভির পর্দায় চোখে রেখে অহল্যাদের সাংবাদিক সম্মেলনটা দেখে গৌতম ও তার বাবা মা। আজ অহল্যার জীবনে এক গুরুত্বপূর্ণ আনন্দের দিন। আজ সত্যিই সে সাপ মুক্ত হলো। এতদিন যারা কুকথা বলেছিল, সমালোচনা করেছিল, আজ তারাই আবার সহানুভূতি নিয়ে অহল্যার পাশে এসে দাঁড়ায়। এখন অবশ্য তাদের অনেকেই বলেছে, আমাদের অহল্যা খুব ভালো মেয়ে, ওই 3 জন রাক্ষসদের সঙ্গে পেরে উঠবে কিভাবে? আহা বেচারা। কিছু মানুষের এমন বিচারিতা দেখে হাসে অহল্যা। কি হবে এদের কথার প্রত্যুত্তর দিয়ে? এদের উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। ইতিমধ্যে একদিন দিভা বাথ সোপ সাবান কোম্পানির মালিক ফোন করে ডেকেছিল তাকে। ওনারাও টিভিতে বিগত সময় ধরে অহল্যার কেসটা অনুসরণ করেছিলেন। এখন ডেকে কোম্পানির মালিক বললেন, মিস অহল্যা সেন, আপনি আবার আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন।
আপনার লড়াই করার মানসিকতাকে আমরা কুর্নিশ করি। আপনি বর্তমান নারী সমাজের কাছে অনুপ্রেরণা। মুচকি হেসে মালিকের কেবিন থেকে বেরিয়ে আসে অহল্যা। সত্যিই তাহলে রঘুবীরের সহচর্যে তার মুক্তি ঘটল। অফিসার রঘুবীর ভট্টাচার্যের সঙ্গে এই কেসের সূত্রেই তার পরিচয়। অহল্যার মানসিক অবস্থা দেখে প্রথমে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন উনি। তারপর নিজের পুলিশের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়ে শুনিয়ে অহল্যাকে পুনরায় জীবনের লড়াইয়ে ফিরিয়ে আনেন। রঘুবীর বলেন, জোর করে কোনো পুরুষ নারীর শরীর স্পর্শ করলেই নারীরা অপবিত্র হয়ে যায় না অহল্যা। এটা শুধুমাত্র নারীত্বের অপমান নয়, এটা একজন প্রকৃত পুরুষেরও অপমান। সমাজে এই ধরনের ঘটনাগুলো ঘটায় মানুষের বেশধারী কিছু পশু, কিছু নরখাদক। সমাজে সবাই এমন শয়তান নয়, কিছু ভালো মানুষও আছে, আর তাদের জন্যই এখনো সংসারটা চলছে। নিজের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনো অহল্যা, নিজেকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসো। সেদিনের ওই দুর্ঘটনা পিছনে ফেলে উঠে দাঁড়াও, নিজেকে নতুন এক অহল্যা হিসেবে গড়ে তোলো। আজ রঘুবীরের মধ্যে এক আদর্শ বন্ধু, আদর্শ পুরুষকে খুঁজে পেয়েছে সে। নিজের একটা ডেড ব্যাংক অ্যাকাউন্টকে পুনরায় চালু করাতে গড়িয়াহাটের ওই বেসরকারি ব্যাংকের শাখায় এসেছে অহল্যা। একটা ফর্মে সই করাতে ম্যানেজারের কেবিনে গিয়ে গৌতমকে দেখে সে অবাক হয়। এতদিন বাদে অহল্যাকে দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় গৌতম। দেখে অহল্যা আগের চেয়ে দেখতে আরো সুন্দর, ছিপছিপে হয়েছে। চোখে মুখে খেলা করছে আত্মবিশ্বাসের এক প্রভাবময় দীপ্তি। তাকে দেখে গৌতম বলে, তোমার সাথে কিছু কথা ছিল অহল্যা। আধ ঘন্টা বাদেই লাঞ্চ টাইম। সামনের ওই ক্যাফেটাতে গিয়ে আমার সাথে কথা বলবে একটু? অহল্যা হেসে বলে, কেন নয় গৌতম, অবশ্যই যাবো। সুরুচি ক্যাফেটেরিয়াতে মুখোমুখি বসে গৌতম অহল্যা। গৌতম বলে, সরি অহল্যা, আসলে আমার তখন মাথা ঠিক ছিল না, তাই তোমাকে বিশ্বাস করতে পারিনি। পরে তো সবই জানলাম, শুনলাম। অপরাধীরা হাইকোর্টে চূড়ান্ত শাস্তি পেয়েছে। অনেকবার ভেবেছি তোমার বাড়ি গিয়ে তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু সংকোচে যেতে পারিনি। সরি অহল্যা, আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি চাইলে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? তার কথা শুনে অহল্যা হেসে ফেলে। সে কি গৌতম, ধর্ষিতা স্ত্রী নিয়ে কিভাবে সংসার করবে তুমি? লোকের কাছে, সমাজের কাছে ছোট হয়ে যাবে না? আর কি বললে, ক্ষমা? তোমার মতো পুরুষ, সরি, কাপুরুষকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি গৌতম। তোমার মতো পুরুষের প্রতি এখন আমার রাগ নেই, ভালোবাসাও নেই, আছে শুধু এক রাস ঘৃণা ও অবজ্ঞা। এমন সময়ে ক্যাফেটেরিয়াতে ঢুকে সিআইডি অফিসার রঘুবীর ভট্টাচার্য অহল্যাকে বলে, কি ম্যাডাম, হঠাৎ এত জরুরি তলব? কাউকে গ্রেপ্তার করতে হবে নাকি? হাসতে হাসতে অহল্যা বলে, হ্যাঁ, তোমার আসামি তোমার চোখের সামনে বসে আছে, আমাকে গ্রেপ্তার করে সঙ্গে নিয়ে চলো। এদের আলাপচারিতা দেখে গৌতমের মুখটা অপমানে শুকনো হয়ে যায়। হাসতে হাসতে রঘুবীরের হাত ধরে অহল্যা তার সঙ্গে গাড়িতে উঠে বসে। গৌতমের চোখের সামনে থেকে রঘুবীর ও অহল্যা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়।